তো তখন এই যে প্রথম বসলাম, ওই প্রথমবার বেঞ্চের প্রথমে, তারপরে আমি পিছনে বসিনি। এভাবেই আমার চলছে। এবং শফিউদ্দিন সর্দার, ও ছিল তখন সেকেন্ড। এখন সেই আমেরিকাতে ডাক্তার আইএলও। আর আমার এক বন্ধু ছিল কায়েস। এই কায়েস, ও ও ও পরে ফার্স্ট হয়ে গেল, আমি সেকেন্ড হয়ে গেলাম। থার্ড হলো শফিউদ্দিন সরকার। তারপরে দেখা গেল যে এইভাবে করে পরীক্ষা যখন দিব, ম্যাট্রিক পরীক্ষা, তখন রেজিস্ট্রেশন নাইনে রেজিস্ট্রেশন ফি দিবে না। তো রেজিস্ট্রেশন ফি দিবেই না বাবা, দিবে না। তারপরে আমার চাচার একটা খাসি ছিল, খুব বড় খাসি। এই খাসিতে, চাচার নাম কি? আবুল কাশেম মোল্লা। হ্যাঁ। এটা আমার একটাই চাচা। এবং সে ছোটবেলার থেকে একটু মানে পিঠে সমস্যা ছিল, জ্বর হয়ে পিঠে সমস্যা হয়েছিল, যার ফলে সে শারীরিক প্রতিবন্ধী ছিল। তো উনি আমাকে একটা খাসি বিক্রি করে টাকা দিলেন। সেই টাকা দিয়ে আমি ওজন কত কেজি ছিল এবং কত টাকা? প্রায় 38 কেজির মতো ওজন ছিল। খাসির ওজন 38 কেজি। সরি, 800 টাকার মতো বিক্রি করে আমাকে টাকা দিলেন। সেই টাকা দিয়ে আমি ফর্ম ফিল আপ করে যে ম্যাট্রিক পরীক্ষা দিলাম। আচ্ছা, 38 কেজি খাসি মাত্র 800 টাকা বিক্রি করলো। সেই 800 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে আপনি এসএসসি পরীক্ষা দিলেন। তো নানা বাড়িতে থাকাকালীন এসএসসি পাস করার পরে আমার মামা আমাকে একটা পায়জামা দিয়েছিল, প্যান্ট দিয়েছিল, প্যান্ট। হ্যাঁ, খুশি একটা প্যান্ট দিয়েছে। আমি আসলে ফার্স্ট ডিভিশন পেয়েছি, কিন্তু মানে তখন তো আর্মি ইয়ে ছিল, পাহারা ছিল, গার্ড দিত আর্মিতে, হ্যাঁ, পাকিস্তান আর্মিতে। তো এই আর্মিতে গার্ড দেয়। এর ভিতরে দেখা গেল যে আমি ওই সোশ্যাল স্টাডিজে মার্ক কম পেয়ে গেলাম, 27 পেলাম মাত্র। কারণ ওখানে 10টা প্রশ্ন ছিল, 10টা এই প্রশ্ন উত্তর দিয়ে দিছে। প্রশ্ন চাইছে 5টা, এই জন্য বোধ হয় এক্সামিনার রায় গিয়ে আমাকে 27 নাম্বার দিছে। এই 27 নাম্বার দেওয়াতে দেখা গেলো যে আমার এগ্রিগেট থেকে 10 প্রতি, মানে গ্রেস দিবার যায় প্রতি মার্কে 10 করে এগ্রিগেট থেকে কাটে নিয়ে 60 নাম্বার কাটে ফেললো। দেখা গেলো আমি সেকেন্ড ডিভিশন পেয়ে গেলাম। যাই হোক, তারপরে আর ভর্তি করবে ডাব্বা, জোর করে এই রাজেন্দ্র কলেজে ভর্তি হইলাম। তো এই রাজেন্দ্র কলেজে ভর্তি হওয়ার পরে আমার মামা একটা প্যান্ট দিল। এই প্যান্টটা আব্বা পুরাই ফেললো, দোনালা বন্ধু পরার দরকার নাই। হ্যাঁ, আপনার বাবা প্যান্টটা পুরাই ফেললো। তো যাই হোক, পরে ওই পায়জামা আর একটা শার্ট, চাইনিজ শার্ট ছিল, এই চাইনিজ শার্ট পরে আমি যেতাম কলেজে যেতাম। কলেজে খুব পপুলার ছিলাম, সবাই আমাকে মানে ইয়া করতো অ্যাজ এ গুড স্টুডেন্ট। কারণ আমি প্রথম বেঞ্চেই বসতাম, টিচাররা যা জিজ্ঞেস করতাম আমি অ্যান্সার করতাম। হ্যাঁ, তো আমাদের ভিতরে অনেকেই ভালো রেজাল্ট করেছে, তার ভিতর দিন মোহাম্মদ, এখন ডাক্তার, সবচেয়ে নাম করা ডাক্তার বাংলাদেশের। হ্যাঁ, এও আমাদের সাথেই পড়তো। তো ওরাও অনেক সময় পিছনে বেঞ্চে, কিন্তু আমি কখনো পিছনে বেঞ্চে বসিনি। দুষ্টুমিও করতাম, প্রচুর দুষ্টুমি করতাম। ক্লাসে সবাই আমাকে ভালোবাসত। এমনকি আমাদের ক্লাস না, পুরা কলেজের মানে আপ থেকে নিচে, যেমন জাফর, শাহ মোহাম্মদ আপু জাফর, এও আজকে যে নেতা, সে, এটার পিছনে কারণ হলো আমি। তার যখন পঞ্চ পাণ্ডবের অপসারণ চাইল, অর্থাৎ 5জন টিচারের অপসারণ যখন চাইল, তখন দেখা গেল যে প্রিন্সিপালকে, মজনু ভাই, সে আমার উপরে ছিল, সে ওই প্রিন্সিপালের থুতু ফেলায় থুতু খাওয়ালো। হ্যাঁ, এই পঞ্চপাণ্ডবের ইসে। তো সেই সময় যে বক্তব্য রাখলো, ওই চেয়ারটা আমি এনে দিতাম শাহ মোহাম্মদ আবু জাফর। এইভাবেই আস্তে আস্তে দেখা গেলো যে ইন্টার পাস করলাম। ইন্টার পাস করার পরে আর আমাকে কোথাও ভর্তি করবে না, টাকা নেই, আমি তো আর ইনকাম করি না। তো চাইলাম যে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। ফর্ম কেনার জন্য যাব, তাও টাকা দিল না, হলো না। পরে ইয়াসিন কলেজে আমার মামা
আব্দুস সামাদ, প্রফেসর আব্দুস সামাদ, উনি আমার মামা। ওনার মাধ্যমে আমি ইয়াসিন কলেজে ভর্তি হলাম। উনি তখন প্রফেসর ওখানকার। এই ইয়াসিন কলেজে ভর্তি হয়ে তারপরে ডিগ্রি পরীক্ষা দিলাম, ডিগ্রি পরীক্ষা ভালো করলাম। এরপর থেকে আমি চাকরির চেষ্টা করিনি, কারণ আমি খুব স্বাধীন চেতা ছিলাম। আমি চাই নাই যে আমি চাকরি করে গোলামি করব, এটা আমি করব না। আমি নিজে পারি যা কিছু তাই করব। তো যুদ্ধে যে গেলাম, ইন্টারমিডিয়েট পাস করার পর যুদ্ধে গেছি। ইন্টারমিডিয়েট পাস করার পরে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তো যুদ্ধে গেলে দেখা গেল যে আমি একদম কল্যাণপুরের থেকে আমি কল্যাণপুর ক্যাম্পে যে ট্রেনিং করলাম। যেহেতু আমি ইউটিসি করা ছিল, মোকাররম ভাই আমাদের মেজর ছিলেন, তো ইউটিসি করার কারণে তারা আমাকে 7 দিন ট্রেনিং দিয়ে পাঠিয়ে দিল, যার দরকার নেই, তুমি তো ইউটিসি করা আছো। হ্যাঁ, তো আসলাম। আসার পরে আমাদের এখানে যে টিম ছিল, মোকাররম ভাই ওইখানে মুক্তিযোদ্ধা হিসাবে একটা ডেরা করেছিল হোসেন মোল্লার বাড়িতে। তখন ওখানেই যাওয়া আসা, ওখানেই থাকা। আমাকে দায়িত্ব দিল, তুই তো ইনফরমেশন দিবি যে কোন সময় কে আসে না আসে। আমি তখন লুঙ্গির ব্যবসা শুরু করলাম। হ্যাঁ, লুঙ্গির ব্যবসা করে ওর নিচে আমি অস্ত্র রেখে আমি ওই বাজারে থাকতাম, হাটের থাকতাম, খোঁজ খবর যা আছে এগুলো দিতাম খলিল বাজারে। তো দেখা গেল যে নফিল যে মারা গেছে মুক্তিযুদ্ধে, ফরিদপুরের সবচেয়ে মানে একজনই নাম করা নফিল। নফিল আমার খুব কাছের বন্ধু, একেবারেই কাছের বন্ধু। হ্যাঁ, বাড়ি মুক্তারের ছেলে, তো বাড়ি কন্ট্রাক্টরের ছেলে। তো ও মারা গেল আমার বাড়িতে, খায়া যায় ওখানে মারা গেল। শামসুদ্দিন এখনো জীবিত, ও রাশিয়া চলে গেছিল, রাশিয়ার থেকে এসে এখন বোধহয় ইয়াতে চাকরি করে, ওই আলিপুরে স্কুলে চাকরি করে হেডমাস্টার হিসেবে। আপনি তো প্রকৃত মুক্তিযোদ্ধা, কিন্তু আপনি তো মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেন। নেই, তার কারণ হলো যে আমার সামনে যারা মানে রেপ করেছে তারাও মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আমার ঘৃণা হলো যে ওদের সাথে আমি মুক্তিযুদ্ধ হয়ে বসবো না। যেমন নিসার সাহেব, নিসারও মুক্তিযোদ্ধা। হ্যাঁ, ও ভারতে গেছিল। তো ও মুক্তিযোদ্ধাদের একটা সম্মেলন করলো স্কুলে, সুলতান হাই স্কুলে। সেই সম্মেলনে মুক্তিযোদ্ধাদের ডাকলো, সবাইকে মালা দেবে দেখে। এখন দেখা গেল যে ওর ভিতরে অমুক্তিযোদ্ধা যারা তখন লুটপাট করছে, তারা মুক্তিযোদ্ধা না, কিন্তু তারাও মুক্তিযোদ্ধা হয়ে ওখানে উপস্থিত। তখন ও আর মালা দিল না, মালাগুলো ছিঁড়ে ফেলা দিয়ে এগুলো যে এখানে মালা দেওয়া যাবে না। এরকম এই অমুক্তিযোদ্ধা যারা, তাদের সাথে বসে, অর্থাৎ রাজাকার ছিল, তাদের সাথে বসে মুক্তিযুদ্ধে থাকার কোনো দরকার নেই। আর আমরা যখন গিয়েছি তখন তো আসলে মুক্তিযুদ্ধ করেছি, আমরা চাকরি বাকরি করবো, আমরা বড় পজিশনে যাব, এই চিন্তা করে যাইনি। দেশের সাথে মুক্তিযুদ্ধ করেছি, আমরা করেছি নিজেদের উদ্যোগে, দেশের স্বার্থে। হ্যাঁ, এখানে কোনো চিন্তা করিনি যে আমরা বড় চাকরি করব বা বড় কিছু হব। আমরা মারা যেতে পারতাম, যেমন নফিল মারা গেছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে মানে না করার, এই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট না নেওয়ার পিছনে কারণ এটি। অনেকেই বলে তুমি ভুল করছো, আমি কিন্তু না, ভুল করিনি। কারণ আমার ছেলে মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, তারা যদি মুক্তিযুদ্ধ হইতো তাহলে হয়তো ভালো চাকরি করতে হতো, কিন্তু এখনো তারা ভালো চাকরি করে। তাহলে আমি মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে নিই, তাতে আমার কোনো সমস্যা হয় নাই তো। আল্লাহ তাআলা এটা মানে ঠিকই ব্যবস্থা করে দিছে। তাহলে আমি মুক্তিযুদ্ধ নেই নেই। অনেকে বলে ভাতা পাও না, ভাতার দরকার কি, আমি তো জীবনযাপন করছি, আমি তো ভাত খাচ্ছি। হ্যাঁ, সো এইভাবেই আমার জীবনটা কেটে গেল ওইভাবে। হ্যাঁ, মুক্তিযোদ্ধা না হয়েও আমার কাছে মনে হয় যে দেশটাকে ভালো রাখি, কিন্তু দুঃখ হয় যে দেশটা আসলে ভালো থাকছে না। তার কারণ হলো এদেশের এই যে অমুক্তিযোদ্ধা লোকগুলো আছে, এরা মুক্তিযোদ্ধার ডিমান্ড করে বেড়াচ্ছে। এটা এদের কারণেই দেশটা খারাপ দিকে চলে গেছে। আর তাছাড়া রাজনৈতিক ব্যাপার যেটা আছে,
রাজনৈতিক ব্যাপারটাও মানে ঘোলাইটা আমাদের দেশে মানুষকে মানে যোগ্যতার চেয়ে অযোগ্য বানায়। যেমন ও আমি আমরা পাকিস্তান পিরিয়ডে ক্লাস 8 পর্যন্ত আদাবুল জাদিদ পড়ছি, অর্থাৎ ইসলাম সম্বন্ধে আমাদের একটা বিরাট আইডিয়া ছিল 8 পর্যন্ত। আমরা সব অক্ষর টক্ষর মানে সমস্ত মানে কিছুর অর্থমর্থ সব জানতাম। তাহলে সেই জিনিসটা পাল্টাইয়া মানে ইসলামকে একের বাদই দিয়ে দিল। আমরা এখন কিছু না, অথচ আমার হাতের লেখা আমি আমি এখন আমার নাম লিখতে পারি, আমি সব আমার গ্রামের নাম সব ও পারে আরবিতে লিখতে। হ্যাঁ, অ্যারাবিকের উপর দক্ষতা অনেক। অথচ এখন সেটা বাদ। তো এরকম ভাবে শিক্ষা জগৎটাকে বিচ্ছিন্ন করে ফেলাতে আজকে এই মুক্তিযুদ্ধ এবং এই দেশ নিচের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে না। আমার একটা কবিতা আছে, সেটা হলো যে আমি কবিতা লিখি, কবিতা আছে যে মানে বিজ্ঞানীরা চাঁদে যাচ্ছে, বিজ্ঞানের রিসার্চ করতে করতে চাঁদে চলে গেছে, বাট আমরা সমাজ বিজ্ঞানী নাই এখন, যার ফলে সমাজ নিচের দিকে চলে যাচ্ছে, সমাজ বিজ্ঞান তৈরি হচ্ছে না, কোনো সমাজ বিজ্ঞান নাই দেশে। তাইলে আমরা কোথায় যাচ্ছি? অতল গহ্বরে চলে যাচ্ছি সমাজ বিজ্ঞানী না থাকার কারণে। সমাজ যে নাই। আমি বিয়ে করেছি মুর্শিদা মির্দাবাড়িতে। তো আমার চাচা শ্বশুর উনি একজন পিএইচডি হোল্ডার ছিলেন অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে। উনি একটা লেখা লিখেছিলেন, ওই আমার বিয়ের পরে ওনার সাথে কথা হয়েছিল। উনি লিখছিলেন যে এক সময় মানে দেশ একজনের নেতৃত্বে চলছে, তারপরে দেশ ভাগ হয়ে যাবে, সে দুইজন নেতৃত্বে আসবে, তারপরে আরো ভাগ হবে, এরকম করতে করতে দেখা যাবে পরিবারের নেতৃত্বে আসবে, পরিবারও সমাজ ভেঙে যাবে, পরিবার ভেঙে যাবে, তারপরে একার নেতৃত্বে একা। টুডে আমি দেখছি সেটাই, যে একার নেতৃত্বে একাই, কারো কথা কেউ শুনছে না, ছেলে মেয়ে ওরাও বাবার কথা শুনছে না, মানে স্ত্রী স্বামীর কথা শুনছে না, এভাবেই এই বড় হওয়া।